শিউলি, লামিয়া, মিনহাস, সামিয়া এবং নাফিজা, যিনি দলনেতার দায়িত্বে রয়েছেন নাফিজা। এটা পক্ষ দল কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়। পক্ষ বিপক্ষ দলের কাছে কেউ থাকতে পারবে না, নির্দেশনা রয়েছে, তাই সম্মানিত ব্যক্তিগণ অবশ্যই মঞ্চে আসন গ্রহণ করবেন। এবং বিপক্ষ দলের বক্তারা যারা রয়েছেন, প্রথম বক্তা নাজাত, দ্বিতীয় বক্তা সুমাইয়া ইসলাম শাম্মী, তৃতীয় বক্তা সামিয়া, চতুর্থ বক্তা তানজিলা ও দলনেতা হিসেবে পঞ্চম বক্তা রয়েছে মুসাম্মদ রিমা। আমরা এখনই আজকের এই বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথমেই আজকের বিতর্কের বিষয় সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের বয়াল থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব। পক্ষে বলবে কুড়িপাড়া গণ উচ্চ বিদ্যালয়, বিপক্ষে অবস্থান করবে সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ স্কুল শাখা। আমি প্রথমেই পক্ষ দলের বক্তা নাজাতকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। শিউলিকে, পক্ষ দলের শিউলিকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। পক্ষ দল কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়। 14 আগস্ট 2024 সকাল 9টা টাঙ্গাইল জেলার মধুপুর থানার অন্তর্গত আউশনারা ইউনিয়নের এক বেকার যুবক মাদকের জন্য টাকা চান মা মিনারা বেগমের কাছে। টাকা না দেওয়ায় দাদি এলোপাতারি কুপায় সে। এতে বাধা দেওয়ায় প্রতিবেশী আকবরকেও আঘাত করে সে। এতে ঘটনাস্থলে নিহত হন ওই দুজন। মাটিতে পড়ে থাকে তাদের রক্তাক্ত ক্ষতবিক্ষত মরদেহ। প্রথম প্রশ্ন, কেন এই হত্যাকাণ্ড? বিতার্কিক বন্ধুদের কাছে জানা যায় মিরাজ গাঁজা ও ইয়াবা সেবন করত। নেশার টাকা না দেওয়ায় বেকার মিরাজের উন্মুক্ত মস্তিষ্কে উন্মাদনায় এই হত্যার জন্য দায়ী। এরকম হাজারো ঘটনা যখন আমাদের আশেপাশে প্রতিনিয়ত ঘটছে, ঠিক তখনই আজকের আমাদের এই বিতর্ক। ধন্যবাদ জানাই সংগ্রামপুর রক্তসভা ফাউন্ডেশনকে, যারা এমন সুন্দর একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছেন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত আছেন মাননীয় মডারেটর, বিজ্ঞ বিতরক মণ্ডলী ও সম্মানিত সভাপতি ও প্রতিপক্ষ বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমেই মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা যায়। যৌক্তিক কারণে আমি এর পক্ষে অবস্থান নিচ্ছি। মাননীয় মডারেটর, বেকারত্বকে সংজ্ঞায়ন করলে দেশের প্রচলিত মজুরিতে কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যখন কাজের সুযোগ না থাকে সেই পরিস্থিতিকে বেকারত্ব বলে। যেমন কিছু কাজ বছরে 6 মাস থাকে, 6 মাস থাকে না। যেমন আইসক্রিম তৈরি কারখানা গ্রীষ্মকালে থাকে, শীতকালে থাকে না, এটি মৌসুমি বেকারত্ব। মাননীয় মডারেটর, কিছু কাজ মাঝে মাঝে চাপ বেশি থাকে, তখন শ্রমিক বেশি লাগে, আবার চাপ কমলে শ্রমিক কম লাগে, এটি বাণিজ্য চক্রজনিত বেকারত্ব। হঠাৎ করে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অন্য প্রতিষ্ঠানে যেতে খানিক সময় লাগে, এটি সংঘাতজনিত বেকারত্ব। আবার নতুন প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে পুরনো কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে, যেমন ইন্টারনেট উদ্ভাবনের সাথে অনেক পুরনো কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে, এটি প্রযুক্তিগত বেকারত্ব। এছাড়া অর্থনীতিবিদ জোয়ান রবিনসনের মতে প্রচ্ছন্ন বেকার বা ছদ্ম বেকার রয়েছে, যেমন কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে অনেক কম মজুরিতে অন্য কোথাও কাজ করছে, যা তাদের চাহিদা পূরণ করছে না। কিংবা কোনো কাজ করতে শ্রমিক লাগে 25 জন, সেখানে কাজ করছে 30 জন, 5 জনের হ্রাস বা বৃদ্ধিতে উৎপাদনের পরিবর্তন হয় না। এত বেকারত্বের ধারণাটি অনেক বিস্তৃত। বাংলাদেশ ব্যুরো BBS এর হিসাব অনুযায়ী বেকারের সংখ্যা 25 থেকে 27 লাখ এবং ছদ্ম বেকার প্রায় 1 কোটি। ছদ্ম বেকারের হার 15% এবং বেকারত্বের হার 4.2%। তাহলে এত সংখ্যক বেকার কি করছে? এরাই জড়িয়ে পড়ছে নানা রকম ডাকাতি, চোরাচালানি সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে। এরই প্রভাবে হচ্ছে এসব হত্যাকাণ্ড। বাংলাদেশে মাদক ব্যবসায়ীর সংখ্যা 1,65,000 এবং মাদক গ্রহণকারীর সংখ্যা 75 লাখেরও বেশি। এদের মধ্যে 80% তরুণ তরুণী, যাদের বয়স 14 থেকে 24 এর মধ্যে। এদের মধ্যে 53% বেকার এবং 60% বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তথ্যসূত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হিসাবটা এমন হলো 70 থেকে 75% লোক মাদক গ্রহণ বা মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই পরিসংখ্যানকে এটি প্রমাণের জন্য যথেষ্ট নয় যে মাদকের মূল কারণ হলো বেকারত্ব। দ্বিতীয় প্রশ্ন রেখে গেলাম বিতার্কিক বন্ধুদের কাছে।
আমেরিকান সাইকিয়াট্রিস্ট অ্যাসোসিয়েশনের গবেষণা মতে কোনো দেশে 1% বেকারত্ব বলে সেই দেশে মাদকাসক্ত পারে 17%, আর কর্মজীবী লোকের মাদক গ্রহণের প্রবণতা 8% এবং বেকার লোকের মাদক গ্রহণের প্রবণতা 18%। বাংলাদেশে মাদক গ্রহণ করে 60 থেকে 65%। এই রিপোর্টকে এটি প্রমাণ করে না যে বেকারত্বের কারণে তরুণরা সবচেয়ে বেশি মাদকাসক্ত হচ্ছে। আশা করি তৃতীয় প্রশ্নের উত্তর দিয়ে যাবেন বিপক্ষ দলের বন্ধুরা, কেননা এই বেকারত্ব থেকে সৃষ্টি হয় হতাশা, দুশ্চিন্তা, পারিবারিক চাপ, অনৈতিক ও নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়, অবৈধ পথে অল্প সময়ে অর্থ উপার্জনের লালসা, যা তাদেরকে মরণ নেশা, মাদক ব্যবসা বা মাদক নেশা আকৃষ্ট করে। যারই পরিপ্রেক্ষিতে সমাজে হচ্ছে ছিনতাই, ডাকাতি, চোরাচালানি, ইভটিজিং, পিতামাতার প্রতি দুর্ব্যবহার, শিক্ষকদের সাথে বেয়াদবি, সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো অনৈতিক কর্মকাণ্ড দুঃসাহসিক। অতএব উপরের আলোচনায় এটি স্পষ্ট যে বেকারত্ব নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের প্রথম বক্তা শিউলিকে তার বক্তব্য প্রদান করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবে বিপক্ষ দলের প্রথম বক্তা মোসাম্মদ নাজাতকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মেঘনা নদী সর্বনাশা, কে বলেছে ভাই? মাদকের চেয়ে সর্বনাশা এই পৃথিবীতে আর নাই। মেঘনা নদী ক্ষতি করে কিছু জমির ফসল, মাদকের নেশা ক্ষতি করে তরুণ প্রজন্মের সফল। অসংখ্য ধন্যবাদ সংগ্রামপুর রক্তসেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই বিতর্ক অনুষ্ঠানে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় হলো সচেতনতাই নয় বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। বর্তমানে মাদক একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। যেদিন আমাদের সমাজ সচেতন হবে সেদিন আমাদের যুব সমাজ মাদক আসক্তি থেকে বিরত থাকবে। পারিবারিক অসচেতনতা, সামাজিক অসচেতনতা এবং রাষ্ট্রীয় অসচেতনতাই হলো মাদক আসক্তির প্রধান কারণ। কথায় আছে মাদককে না বলি সচেতন সমাজ গড়ি। এ থেকে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে সচেতনতাই পারে মাদক আসক্তি থেকে তরুণীদের বিরত রাখতে। প্রতিপক্ষের বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিতর্কে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, আপনারা যেখানে এসেছেন আপনারা কি মাদকে আসক্ত? অবশ্যই এর উত্তরটি দিয়ে যাবেন। এর উত্তরটি যদি আমরা দেই তাহলে বলবেন না। কেন? কারণ আপনারা সচেতন বলে আপনারা মাদক আসক্ত করেন না। আরো একটি প্রশ্ন করতে চাই, তা হলো যদি আপনারা বেকার, আপনাদের একটি প্রশ্ন করতে চাই, আপনারা কি বেকার? অবশ্যই এর উত্তর হবে না, আমরা বেকার না। কারণ তরুণীরা কখনোই বেকার হয় না। তরুণী বলতে আমরা 12 থেকে 22 বছর পর্যন্ত বুঝি। সেই 12 থেকে 22 বছর পর্যন্ত কোন তরুণী বা বেকার হয়? মাদকে আসক্ত হয় যারা অসচেতন, পারিবারিক অসচেতন এবং রাষ্ট্রীয় অসচেতনতার কারণেই তারা এই মাদকে আসক্ত হয়। একটি তথ্যসূত্রে দেখা গিয়েছে যে ইরান কর্তৃক ফার্মাটিক্যাল আইনের মাধ্যমে সে দেশ আজ মাদক মুক্ত দেশ হয়ে দাঁড়িয়েছে। আজ ভুটান মাদক মুক্ত দেশ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র সচেতনতার কারণে। এই প্রেক্ষাপটে আমরা বলতে পারি সচেতনতাই পারে একটি দেশকে মাদক মুক্ত করতে। মাননীয় মডারেটর, বেকারত্ব নিঃশ্বাস যে মাদক আসক্তি থেকে দূরে রাখতে পারে, এই কথাটি আমার কাছে ঘাটে নৌকা বেঁধে সারা রাত নৌকা চালানোর মতো বোকামি ছাড়া আর কিছু নয়। মাননীয় সভাপতি, আজকে যে দেশে তরুণী নিজের বিবেকত্ব, মনুষ্যত্ব এবং নিজের সচেতনতা ভুলে গিয়ে তারা বারে বা ক্লাবে গিয়ে বিভিন্ন মাদক জাতীয় দ্রব্য গ্রহণ করছে, কেন? তারা তো বেকার নন। কেন? শুধু তাদের অসচেতনতার কারণে, তাদের পারিবারিক অসচেতনতার কারণে, তাদের সামাজিক অসচেতনতার কারণে। মাননীয় মডারেটর, আজকে আমাদের অসচেতনতার কারণেই ব্যবসায়ীরা বিভিন্ন মাদক দ্রব্যের জমজমাট ব্যবসা শুরু করেছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অসচেতনতার কারণে বৃদ্ধি হচ্ছে ইয়াবা এবং ফ্যান্সিডিন জাতীয় দ্রব্যের। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের কাছে একটি ছোট্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। তারা আমাদের যে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটি হলো যে কেন সে তার
পরিবার বা তার মাকে হত্যা করেছিল। সেই হত্যার মূলই হলো যে তার পারিবারিক অসচেতনতা। তার পরিবার যদি সচেতন হতো তাহলে অবশ্যই তার সন্তানের এই দশা দেখতে হতো না। তার পরিবার যদি সন্তানকে সঠিক সচেতন বা শিক্ষা দিতে পারতো তাহলে নিশ্চয়ই এই ঘটনা তাদের মধ্যে হতো না। তরুণের টাকা পয়সা কই? এদের প্রধান কারণ, তরুণদের যদি টাকা দেওয়া হয় তাহলে তারা তো ঠিকই মাদকদ্রব্য গ্রহণ করতে পারবে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বেকার হয় না, কিন্তু অসচেতন হয়, এই জন্যই তারা মাদকদ্রব্য গ্রহণ করে। প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন ছুড়ে মারতে চাই যে কেন বাংলাদেশে যদি টাকার অভাবে বা চাকরির অভাবে যদি মানুষ মাদকদ্রব্য গ্রহণ করত তাহলে উচ্চ মধ্যস্থ ধনী এবং প্রতিষ্ঠিত মানুষরা মাদকের প্রতি আসক্ত বা মাদকদ্রব্য কেন গ্রহণ করে? আশা করি উত্তর দিয়ে যাবেন এবং সঠিক উত্তর আমরা পাবো। এই বলে আমি আমার যথাযথ বক্তব্য শেষ করছি এবং বলছি, যদি আমরা সচেতন হই তাহলেই আমরা আমাদের সমাজকে সচেতন করতে পারবো এবং তরুণ সমাজকে মাদক থেকে বিরত রাখতে পারবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে এবং ধন্যবাদ যারা শুনেছেন সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজাতকে তার বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে পক্ষ দলের এ পর্যায়ে পক্ষ দলের দ্বিতীয় বক্তা লামিয়াকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। নগর বন্দর মহাবিশ্বে করেছে তোলপাড়, সর্বনাশা মরণ মাদক করেছে বিস্তার। বলছে মাদক মরণ ঘটাই, হারছ কেন পিছে, তবুও মানুষ জেনে শুনে যাচ্ছে জমের কাছে। বলছে মাদক জেনে শুনে আসিস কেন ভাই, আমার কাছে আসলে মরণ তোর কি ডর নাই। বলছে মানুষ জ্ঞান দিও না, শুনেছি অনেক আগে, 2-3 খান সুখ টান দিলে কষ্ট যায় সব ভেগে। যদি পারো দূর করো আমার বেকারত্ব, চিরতরে ছেড়ে দেবো তোমার দাসত্ব। কবি যেন বুঝিয়েছিলেন নেশার মরণ ফাঁদ থেকে শুধু সচেতনতা ধারে রক্ষা পাওয়া যায় না, রক্ষা পাওয়া যায় বেকারত্ব নেশনের মাধ্যমে। তাই তার এই কবিতাটি। ধন্যবাদ জানাই সংগ্রাম প্রকাশ ফান্ডাসকে এমন একটি সুন্দর বিতর্ক অনুষ্ঠান আয়োজন করার জন্য। এই বিতর্কে উপস্থিত বিজ্ঞ প্রচারক মণ্ডলী ও সকল সুধীজনের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমার দলের প্রথম বক্তা বেকারত্বের সংজ্ঞায়ন ও শ্রেণী বিভাগ করে গেছেন এবং বেকারত্বের সাথে মাদকের গভীর সম্পর্ক নিরূপণ করে প্রমাণ করে গেছেন যে শুধু সচেতনতা কখনোই তরুণ সমাজকে মাদক বলসাবাদে রক্ষা করতে পারে না। আমি তার সাথে সম্মত পোষণ করছি এবং আমার যুক্তি উপস্থাপন করছি। 11 মার্চ 2025 মঙ্গলবার পিরোজপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক মোহাম্মদ বাবুল সরকার এক নারীর সাথে নিজ অফিসে বসে মাদক সেবন করেন, যিনি নিজেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক, যার অফিস বা বেডরুমে সচেতনতামূলক ব্যানার, পোস্টার ও বইপত্রের অভাব নেই। অন্যকে সচেতন করায় যার কাজ তিনি মাদক সেবন করছেন, এটি কি প্রমাণ করে না শুধু সচেতনতা কখনোই মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়? আমার প্রথম প্রশ্ন উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষের বন্ধুরা। আমরা বলি বেকারত্ব নিরসনের জন্য প্রথম প্রয়োজন কর্মসংস্থান তথা বেকারত্ব নিরসন, সুশাসন ও আইনের যথাযথ প্রয়োগ, শিক্ষা, সুষ্ঠু পরিবেশ, রাজনৈতিক সহিংসতা পরিহার, সাইবার ক্রাইম প্রতিহত করা ইত্যাদি। যেখানে সচেতনতা একটি ছোটখাটো উপায় হতে পারে মাত্র, কিন্তু বেকারত্ব নিরসনের বিকল্প নয়। যেমন অনেকে বৃক্ষের মূল শাখার মতো সম্পর্ক, ধরুন একটি বীজ মাটিতে রোপণ করা হলো, তাতে পানি দেওয়া হলো এবং সূর্যের আলো পেলো এবং এক সময় তা বিয়ের বৃক্ষে পরিণত হলো। এই বৃক্ষে পরিণত হওয়ার পিছনে প্রধান কারণ কোনটি? বীজ, পানি না সূর্যের আলো? সূর্যের আলো ও পানি সহায়ক ভূমিকা পালন করে মাত্র, কিন্তু প্রধান কারণ হলো বীজ। মাননীয় মডারেটর যারা সচেতনতার অভাব, শিক্ষার অভাব ইত্যাদিকে দায়ী করছেন, সেগুলোকে সূর্যের আলো ও পানির মতো তুলনা করা যায় মাত্র, কিন্তু প্রধান ভূমিকা পালন করে বীজ নামের বেকারত্ব। মাননীয় মডারেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2013 এর প্রতিবেদন অনুযায়ী একজন মানুষ যখন হিরোইন, কোকেইন, ইয়াবার মতো মাদক সেবন করেন তখন মস্তিষ্কে প্রিফ্রন্টাল কর্টেক্স এর কর্মক্ষমতা স্বাভাবিকের চেয়ে 98% হ্রাস পায়, আর এই অবস্থায় স্থায়ী হয় 36 থেকে 48 ঘন্টা পর্যন্ত। প্রিফ্রন্টাল কর্টেক্স হলো মস্তিষ্কের সেই অংশ যা চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে। এটি কর্মক্ষমতা হারিয়ে ফেলে সচেতনতা, বুদ্ধি, বিবেক কোনোটাই কাজে আসে না। অতএব এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে সচেতনতা কখনোই তরুণদের মাদক থাবা থেকে রক্ষা করতে পারে না। এছাড়া মাদক এমন এক ধরনের দ্রব্য যা অ্যাডভেঞ্চার ও আনন্দ সৃষ্টিকারী হরমোন ডোপামিন, অক্সিটোসিন, সেরোটোনিন নিঃসৃত করে, ফলে কৃত্রিম অ্যাডভেঞ্চারের মাধ্যমে খানিক সময়ের জন্য হারিয়ে যায় অন্য দুনিয়া, যা তাকে বারবার নির্দিষ্ট সময় একই মাদক গ্রহণ করতে বাধ্য করে। অতএব এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং বাস্তবিকভাবে একজন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দ্বারা এটি প্রমাণিত। একজন ড্রাগ এডিক্টেড বা মাদকাসক্ত ব্যক্তির কাছে এসব সচেতনতা ও জ্ঞান বুদ্ধির আলোচনা নিশ্চয় একটি ধারণা মাত্র, যা বাস্তব জীবনে কোনো কাজেই আসে না। যদি সচেতনতা দ্বারা মাদককে নিয়ন্ত্রণ করা যেত তাহলে কেন জেনারেশন ওই কর্মকর্তা মাদক গ্রহণ করছেন? আমার দ্বিতীয় প্রশ্ন উত্তর দিয়ে প্রতিপক্ষের বন্ধুরা।
এখন আমি মাদকাসক্ত নয় এমন এক ব্যক্তির উপর সাধারণ প্রভাব আলোচনা করব। নিউটন এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। নিউটনের থার্ড ল অনুযায়ী প্রতিক্রিয়া একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, যা জ্ঞানীগণদের ভাষায় নিশ্চিত জিনিসের প্রতি মানবাকর্ষণ আকর্ষণ চিরকাল। তার যত বেশি প্রচার করা হয় তার প্রতি আকর্ষণ তত বেশি হয়, যার ফলে কৌতূহল থেকে মানুষ প্রথম সিগারেট গ্রহণ করে এবং যা শেষ হয় হিরণ বা কোকেন এবং সমাপ্তি ঘটে নির্মম মৃত্যুতে। বিপক্ষ দলের প্রথম বক্তা যে প্রশ্ন করে গেলেন, এক্ষেত্রে আমরা বলবো তিনি সেই উদাহরণ দিলেন যে ভুটানের সচেতনতার কারণে দেশে মাদকের হার কমছে, এটি গুরুত্বপূর্ণ রয়েছে। তবে এর পাশে কিন্তু দেশটি অনেক কর্মস্থানের ব্যবস্থা রয়েছে। বেকার হয়ে যখন চাকরির বয়স হয়, কিন্তু এখানে আমার মতো কিশোরের আমরা বলিনি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা লামিয়াকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য নিয়ে আসবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা মোসাম্মদ সুমাইয়া ইসলাম শাম্মী। বিসমিল্লাহির রহমানির রহিম। 48, 52, 71 আর 90 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্নের অগ্রযাত্রা আজ থেমে গেছে যুব সমাজের অবক্ষয়ের কারণে। ধন্যবাদ মাননীয় স্পিকার এই মহান মঞ্চে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সংগ্রামপুর রক্তসভা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় স্পিকার, সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত আছেন প্রতিপক্ষ দলের বন্ধুগণ এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় শুধু সচেতনতা নয়, বরং বেকারত্বের সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, আমরা মানি বেকারত্ব একটি বড় সমস্যা। তরুণরা যখন কাজ পায় না তখন তারা হতাশাগ্রস্ত হয় এবং কেউ ভুল পথে পা বাড়ায়। কিন্তু বলি ভাই, বেকারত্ব কি একমাত্র কারণ? আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, যে যুবক মাদক গ্রহণ করে বেকারত্ব কি তার একমাত্র কারণ? সে কি শুধু কেবলমাত্র চাকরির অভাবেই বেকারত্ব মাদক গ্রহণ করে? মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন। আমরা যদি চারপাশে তাকাই তাহলে দেখব অনেকে আছে যারা পড়াশোনায় ভালো, যারা চাকরিজীবী, এমনকি অর্থনৈতিকভাবে সচ্ছল, তবুও তারা মাদকাসক্ত। কারণ তার মাদকের পেছনে কাজ করে মানসিক চাপ, আত্মপরিচয়ের সংকট, পারিবারিক অশান্তি, বন্ধুদের প্রভাব এবং অনেক সময় নিছক কৌতূহল। এখন যদি কেউ জানেই না যে মাদক কি, এটা কিভাবে শরীর, মন ও ভবিষ্যৎ ধ্বংস করে, তাহলে চাকরি পেলেও সে নিরাপদ নয়। কিন্তু যার ভিতরে সচেতনতা আছে, যার ভিতরে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, সামাজিক দায়বদ্ধতা আছে, সে সবচেয়ে দুর্বল মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মাননীয় স্পিকার, সচেতনতা এমন একটি শক্তি যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। চাকরি থাকা না থাকা তাৎক্ষণিক অবস্থা, কিন্তু সচেতন হলে একজন তরুণ যে কোনো পরিস্থিতিতে আত্মরক্ষা করতে পারে। এছাড়া সচেতনতার অভাবে অনেক তরুণ নিজের সমস্যার কথা লুকিয়ে রাখে, পরিবার বা সমাজ থেকে দূরে সরে যায়, আর সেখানে সুযোগ পায় মাদক। তাই মাদকাসক্ত নিরসনে প্রথম ও প্রধান পদক্ষেপ হওয়া উচিত তাদের সচেতন করে তোলা। পরিবারের বন্ধুত্বপূর্ণ পরিবেশ, স্কুলে নৈতিক শিক্ষা, সমাজে ইতিবাচক সংস্কৃতি, বিনোদনের সুযোগ এবং সহজলভ্য কাউন্সেলিং এসবই তরুণদের মাদক থেকে দূরে থাকতে সাহায্য করে। সুতরাং শুধুমাত্র বেকারত্ব দূর করলে মাদকাসক্ত দূর হবে না। যতক্ষণ পর্যন্ত একজন তরুণ বুঝবে না সে কোনটা ঠিক কোনটা ভুল, ততক্ষণ পর্যন্ত বারবার বিপথে যাবেই, হোক সে বেকার বা চাকরিজীবী। সবশেষে বলতে চাই, মাদক মুক্ত সমাজ গড়তে সচেতনতার আলোই হোক আমাদের প্রধান অস্ত্র। আমার বিপক্ষ দলের একজন বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে বাবুল কেন হত্যাকাণ্ড চালিয়েছিলেন। তার উত্তর হলো, বাবুল সচেতন ছিল না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সম্মানিত সভাপতি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা সুমাইয়া ইসলাম শাম্মীকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাবো পক্ষ দলের তৃতীয় বক্তা মোহাম্মদ মিনহাসকে তার
বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। রাকিব একটি গ্রামের একজন তরুণ, উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক চেষ্টা করেও সে কোনো চাকরি এবং উপার্জনের পথ খুঁজে পায়নি। তার পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল, তাই সে শহরে গিয়ে কাজ খুঁজতে শুরু করে, কিন্তু পর্যাপ্ত দক্ষতা আর অভিজ্ঞতা না থাকার কারণে সে একের পর এক পথাঘাত হতে থাকে। হতাশা ও মানসিক চাপের কারণে সে এক সময় কিছু বন্ধুদের সঙ্গে মিশে, যারা ইতিমধ্যে মাদকে অভ্যস্ত হয়ে পড়েছিল। সামাজিক অবহেলা ও বেকারত্বের কারণে রাকিব ধীরে ধীরে মাদকে অভ্যস্ত হয়ে পড়ে। পরে এক সময় সে তার পরিবার, সমাজ এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে শুধুমাত্র নিজের নেশার টাকা জোগাতে। পরে পুলিশের হাতে ধরা পড়লে জানা যায় রাকিব শুধু নেশা নয়, সে নেশা বিক্রির সাথে জড়িয়ে পড়েছিল শুধুমাত্র নিজের নেশার টাকা জোগাতে। এটি কি প্রমাণ করে না একজন বেকার যুবক কীভাবে মাদকের অন্ধকারগুলিতে চলে যাচ্ছে? প্রথম প্রশ্ন রেখে গেলাম আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে। ধন্যবাদ জানাই সংগ্রামপুর রক্ত সেবা ফাউন্ডেশনকে, যারা এই সুন্দরময় বিতর্কের আয়োজন করেছেন। আজকে এই বিতর্কে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী এবং আমার বিপক্ষের বন্ধুরা। সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল ধাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা যায়। যুক্তিসম্মত কারণেই আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আজ আমি দাঁড়িয়েছি একটি অগ্নিগর্ভ বিষয়ে কথা বলতে, একটি এমন সত্য যা আমরা জানি, অনুভব করি, তবু চুপ থাকি। মাদক এই শব্দটি শুধু আজ একটি নেশা নয়, এটি একটি জাতিকে গিলে খাওয়ার বিষ, আর এর শিকার হচ্ছে আমাদের স্বপ্নের তারুণ্যেরা। মাননীয় মডারেটর, আমরা প্রায় বলি সচেতন হন, মাদক থেকে দূরে থাকুন, কিন্তু প্রশ্ন হচ্ছে একজন বেকার যুবক কতক্ষণ সচেতন থাকবে? যখন আয় নেই, চাকরি নেই, পরিবারে বোঝা হয়ে ওঠে ছাড়া আর কিছু নয়, তখন কি সচেতন কাজে আসবে? সচেতনতা দিয়ে ক্ষুধা মেটে না, বেকারত্বের যন্ত্রণা লাঘব হয় না। মাননীয় মডারেটর, বর্তমান সমাজে অভিশপ্ত এক চরম অধ্যায় হলো বেকার, যাদের নিয়ে লেখা হয় না কোনো গল্প, নাটক, কবিতা কিংবা উপন্যাস। অনার্স মাস্টার্স কমপ্লিট করেও অনেক শিক্ষিত বেকার সমাজে টিকে থাকা যেন এক চরম অভিশাপ। তারা চাইলেই উপরে উঠতে পারে না, আবার চাইলে নিচেও নামতে পারে না। এই অসহায় অবস্থায় চাপা আর্তনা দিয়ে তাদের নিত্যদিনের সঙ্গী হচ্ছে মাদক। বেকারত্ব একজন যুবকের আত্মবিশ্বাস কেড়ে নেয়, তাকে হতাশ করে দেয়, তাকে একাকিত্ব করে দেয়, একাকিত্ব ঠেলে দেয় মাদকের অন্ধকার গলিতে। তাই বলছি, সচেতনতার আগে চাই কাজ, মাদক বিরোধী পোস্টারের আগে চাই কর্মসংস্থান, সেমিনারের আগে চাই স্বপ্ন দেখার সুযোগ। মাননীয় মডারেটর, বাংলাদেশ 2020 সালে একটি পরিসংখ্যানে দেখা গেছে মাদকাসক্তিদের মধ্যে 57.87% মানুষ বেকার, আর এই একই হার 2019 সালে ছিল 41.30%। মানে বুঝুন, বেকারত্ব বাড়ছে মানে মাদকাসক্তিও বাড়ছে। কোনো স্বতন্ত্র প্রোগ্রামই এর হার হ্রাস আনতে পারেনি। এই পরিসংখ্যান কি স্পষ্টভাবে প্রমাণ করে না একমাত্র বেকারত্বই মাদকাসক্তির প্রধান কারণ? প্রশ্ন রেখে গেলাম আমার বিপক্ষ বন্ধুদের কাছে। আজ আমি একটি বাস্তব ঘটনা বলবো। বরগুনার আমিন একজন বেকার যুবক ছিল, তার সমাজ তাকে সচেতন করে রেখে দিয়েছিল, কোনো চাকরি দেয়নি। বর্তমানে সে একজন মৃত লাশের মতো হয়ে পড়ে আছে, শ্বাস নেওয়া আর ছাড়া ছাড়া তার কিছুই করার নেই। তার মা আজ কাঁদেন, তিনি প্রশ্ন রাখেন। আমিও আজ আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন রাখছি। আপনারা বলেন সচেতনতা, আমি বলি যদি তাকে চাকরি দেওয়া হতো সে আজ মাদকে গ্রস্ত হতো না। একটু চিন্তা করেন তো, আপনার ভাই যদি এভাবে হতো, আপনি কি তাকে সচেতনতার পোস্টার দেখাতেন, নাকি তাকে পাশে দাঁড়িয়ে চাকরি খোঁজার জন্য সাহায্য করতেন? মাননীয় মডারেটর, তাই বলছি যুব সমাজের জন্য যদি আমরা তৈরি করি কর্মসংস্থান, যদি তৈরি করি উদ্যোক্তা হওয়ার পথ, তাহলে তারা মাদক না, তারা হবে আগামী দিনের ভবিষ্যৎ। মাননীয় মডারেটর, শেষ কথা বলি, মাদক একটি আগুন আর বেকারত্ব হলো তার জ্বালানি। এই আগুনটাকে নেভাতে হলে আমাদের জ্বালানিটাকে সরাতে হবে। অতএব সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা যায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। ধন্যবাদ পক্ষ দলের তৃতীয় বক্তা মিনহাসকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এ পর্যায়ে বিপক্ষ দলের তৃতীয় বক্তাকে বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। তৃতীয় বক্তা মোসাম্মদ সামিয়াকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৌতূহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন। সংগ্রামপুর রক্তসেবা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন মাননীয় স্পিকার এবং উপস্থিত আছেন বিপক্ষ দলের বন্ধুরা ও যারা শুনছেন। সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে শুধু সচেতনতাই নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণদের আজ সমাজকে রক্ষা করা সম্ভব।
বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল মাদক সচেতনতা নিয়ে কথা বলছি। সচেতনতা আমাদের জীবনকে ভালো দিকে নিয়ে যাবে। সচেতন থাকলে মাদক থেকে দূরে থাকা যাবে। ড্রাগস আর হার্মফুল টু হেলথ। আস্তে আস্তে ছেলের মনে বাড়ে মাদক নেশার টান, পর্যায়ক্রমে খুঁজে বেড়ায় সেই মাদকের সন্ধান। মাদকেতে ডুবছে দেশ, কমছে জাতির মান। সচেতন যদি হই সবাই, বাড়বে জাতির মান। মাননীয় স্পিকার, মাদকের কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে, ভেঙে যাচ্ছে পারিবারিক বন্ধন, নষ্ট হচ্ছে আস্থা বিশ্বাস, পরিবার ও সমাজে তৈরি হচ্ছে আতঙ্ক। মাদক সমস্যার সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, সব ধর্মীয় নেতা, সুশীল সমাজসহ সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। গবেষকরা গবেষণা করে বলেছেন যে দেশটিতে প্রায় 70 মিলিয়ন লক্ষ মাদকাসক্ত রয়েছে, যাদের অধিকাংশই ইয়াবাসেবী। নিষিদ্ধকরণের সমর্থকরা দাবি করেন যে 1910-এর দশকে প্রবর্তিত হওয়ার পর থেকে মাদক আইন অবৈধ মাদক ব্যবহার দমনে সফল হয়েছে। 14 বছর বেশি বয়সী জনসংখ্যার মধ্যে বৈধ মাদক অ্যালকোহলের ব্যবহারকারীর হার গত 12 মাসে 80 থেকে 90% পর্যন্ত, এবং ঐতিহাসিকভাবে তামাকের ব্যবহারের হার প্রাপ্তবয়স্ক জনসংখ্যা 60% পর্যন্ত। মাননীয় স্পিকার, 1912 সালে আফিম, হেরোইন এবং কোকেনের ব্যবহার নিষিদ্ধ করার প্রথম আন্তর্জাতিক সম্মেলনের পরের 50 বছরের সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রে গাঁজা ছাড়া অবৈধ ওষুধের ব্যবহার ধারাবাহিকভাবে জনসংখ্যার 16.5% এর নিচে ছিল। 1955 থেকে 1965 সালের মধ্যে গাঁজা জনসংখ্যার 1 থেকে 2% বৃদ্ধি পেয়েছিল। মাননীয় স্পিকার, বর্তমান সময়ে আধুনিক জীবনে মাদক যেন বিষাক্ত ছায়ার মতো আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে। এই ভয়াবহ বিপদের হাত থেকে সন্তানদের রক্ষা করা অভিভাবক হিসেবে সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। মাননীয় স্পিকার, পরিবার হলো একজন শিশুর জীবনের প্রথম বিদ্যালয়। সন্তানের মানসিক ও শারীরিক বিকাশের পরিবারের ভূমিকা অপরিসীম। মাদক শক্তি থেকে সন্তানকে রক্ষা করার ক্ষেত্রেও পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদককে আমাদের সমাজে বলে ড্রাগ অ্যাডিকশন লিভস লাইক এ মনস্টার ইন আওয়ার সোসাইটি। মাননীয় স্পিকার, গত 15 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজুর রহমান নামে একজন ছাত্র কার্জন হল থেকে দৌড়ে এসে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার ভ্যানে দা রাখা দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ তদন্তে বেরিয়ে আসে তিনি ভয়ঙ্কর এক মাদক গ্রহণ করেছিলেন, যার নাম LSD। পুলিশের কাছে এই ধরনের মাদক সেদিন আবিষ্কৃত হয়। আমার বিপক্ষ দলের প্রতি প্রশ্ন যে সে কেন মাদক গ্রহণ করেছিলেন? তিনি তো বেকার ছিলেন না, তিনি তো একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন। এর যথাযথ প্রশ্নের উত্তর আমি আমার বিপক্ষ দল থেকে জানতে চাই। মাননীয় স্পিকার, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারি মাদকদ্রব্য নিয়ে আমার বিপক্ষ দল আমাকে প্রশ্ন করেছেন যে মোহাম্মদ বাবুলের ঘটনা নিয়ে, যিনি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণকারী অধিদপ্তরের উপপরিচালক। তাকে সরাসরি মাদকদ্রব্য গ্রহণ করতে দেখা, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন যে সে তো বেকার ছিল না, তার কাছে তো পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল, তাহলে সে কেন মাদক গ্রহণ করেছিলেন? যার যথাযথ উত্তর আমি আমার প্রতিপক্ষ দলের কাছে জানতে চাই। আমার প্রতিপক্ষ দল আমাদের কোনো প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে পারছে না। কেন তারা যথাযথ উত্তর দিতে পারছে না? মাননীয় স্পিকার, কলকাঠি নাড়ছে যারা, তারাই তো শয়তান। শয়তানেরা কি বাঁচায় বুঝে শুধু নিজেরাই। দেশ দোষের প্রতি নেই তো কোনো টান। যদি হই সচেতন, আটকাতে পারি মাদক গ্রহণ। বিপক্ষ দলের প্রশ্ন যে মাদকাসক্তি নিরসনে বেকারত্বের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ, সচেতনতা কেন নয়? বেকারত্ব নিরসনের মাধ্যমে যদি মাদক শক্তি নিরসন করা যেত, তাহলে কর্মজীবীরা মাদক গ্রহণে আসক্ত হয়ে পড়ছে। মাননীয় স্পিকার, শেষ কথা বলি, চাকরি মানুষকে কাজ দেয় এবং সচেতনতা মানুষকে মুক্তি দেয়। তাই আমরা সচেতন হই এবং মাদক থেকে দূরে থাকি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ মাননীয় স্পিকার ফর গিভিং মি ইউর ভ্যালুয়েবল টাইম। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা মোসাম্মদ সামিয়াকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্যের জন্য আহ্বান জানাবো আজকের বিতর্কের পক্ষ দলের চতুর্থ বক্তা মোসাম্মদ সামিয়াকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমার পোলারে মাইরা ফেলাইছি, নেশার টাকা জোগাড় করে দিতে না পারায় আমারে জেল দেন, আমারে ফাঁসি দেন, আমারে থানায় লইয়া যান। এই একতি একজন 75 বছর বয়সী অসহায় বাবার, যিনি নিজ হাতে কুড়াল দিয়ে কুবিয়ে তার সন্তানকে হত্যা করেছেন। গাজীপুরে কালীগঞ্জে জামালপুর এলাকা বাসিন্দা আব্দুল রশিদ বাগমার, বয়স 75, তার মাদকাসক্তি পুত্র কাউসার বাগমার, বয়স 25। কে কুবিয়ে হত্যা করেছেন? বিভিন্ন পত্রিকা সূত্রে জানা যায় সৌদি ফেরত তরুণ ছেলে দেশে ফেরার পর বেকার হয়ে পড়ে।
কাউসার প্রায় মাদকের টাকার জন্য সে তার মা বাবার সাথে ঝগড়া করতো, বাড়িতে ভাঙচুর করতো, মা বাবাকে মারধর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে সে তার বাবাকে চাপ দিত। মঙ্গলবার রাতে মাদকের টাকার জন্য সে তার মাকে মারধর করে। তারই ক্ষোভে বুধবার ভোরে কাউসারকে তার বাবা কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। বেকারত্ব কি হত্যার জন্য দায়ী নয়? উত্তর দিয়ে যান প্রতিপক্ষের বন্ধুরা। ধন্যবাদ জানাই সংগ্রামপুর রক্ত সেবা ফাউন্ডেশনকে আজকের এই বিতর্কে অনুষ্ঠান করার জন্য। এখানে উপস্থিত আছেন মাননীয় বর্ণাঢ্য বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সকল সুধীজন, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ হয়েছে সচেতনতা নয় বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা যায়। আমি এর পক্ষে অবস্থান করছি। প্রথমে কিছুটা সচেতনতামূলক বিজ্ঞাপন দেখি। সিগারেটের গায়ে সংবিধিবদ্ধ সতর্কীকরণ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। মদের গায়ে অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ পানে লিভার সিরোসিস হয়। ইয়াবা সেবনে ইয়াবা সেবনে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়, গাঁজা সেবনে ভালো মন্দের বিচার ক্ষমতা হ্রাস পায়, হিরোইন সেবনে পুরুষত্ব ও হীনতা বন্ধাত্ম হয়, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণে এইডস ও হেপাটাইটিস বি আক্রান্ত হয়। স্লোগান মাদককে না বলুন, মাদক একটা অভিশাপ, জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদক দিবস উদযাপন প্রতি বছর 26শে জুন। এছাড়া প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সচেতনতামূলক বার্তা কম বেশি সবাই দেখেন। তাহলে এসব হত্যাকাণ্ড কেন হয়? উত্তর দিয়ে যাবেন বিপক্ষ দলের বন্ধুরা। সচেতনতা কি কোনো সমাধান করতে পেরেছে? এই তো 7 দিন আগে কেন মাদকের টাকা দিতে না পারায় গাজীপুরে ছেলেকে হত্যা করলো বাবা? কেন বেকার 30 জন পথ শিশুর মধ্যে 20 জন মাদকাসক্তি হয়? কেন মাদকাসক্তি ব্যক্তিদের মধ্যে 60 থেকে 65% বেকারত্বের কারণে মাদকাসক্তি হয়? আশা করছি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষের বন্ধুরা। আমরা মাদকাসক্তির কারণ হিসেবে শুধু বেকারত্বকে দায়ী করছি না, কৌতূহল, পারিবারিক শিক্ষার অভাব, আইনের যথাযথ প্রয়োগের অপর্যাপ্ততা, অসচেতনতার কারণ বটে, তবে মূল কারণ বেকারত্ব। আমরা বিশ্বাস করি সচেতনতা যতই প্রচার করা হোক না কেন, একজন তরুণের যদি কর্মসংস্থান না থাকে, ভবিষ্যতের নিরাপত্তা না থাকে, তাহলে সে অসচেতনতায় হতাশায় নিয়োজিত হয়ে মাদকের দিকে ঝুঁকবে। তাই মূল সমাধান সচেতনতা নয়, মূল সমাধান হল বেকারত্ব নিরসন। 2022 এর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর হিসাব অনুযায়ী দেশের শিক্ষিত জনগোষ্ঠী শতকরা 47% বেকার। বৈষম্য ও গুণগত শিক্ষার অভাবে 78% তরুণ মনে করে তারা চাকরি পাবে না, এবং বছরে মাদকের জন্য পাচার হয় 5,000 কোটি টাকা, যার সূচনা হয় বেকারত্ব নামে বিষ বৃক্ষ থেকে। তথ্যসূত্র প্রথম আলো 11 জুন 2023। ফিরে আসি আগের ঘটনায়। নিজ সন্তানকে হত্যা করে রফিক বাগমার বলতে থাকেন, আমি আমার বাবাটারে অনেক ভালোবাসি, আমার বাবাটারে ছাড়ে আমি কই যাবো, অশান্তি সাগরে আছে, আমার বাইচে থেকে কোনো লাভ নাই, আমার জেল দেন, আমারে ফাঁসি দেন। মাননীয় মডারেটর, বাবাকে বাবা একটি বৃক্ষ, একটি ছাতা, একটি ছাদ। বাবা হলো দাড়ি কমা কুলন সেমিকুলন হাইফেন ঢেস ঊর্ধ্বকমা বিকল্প জিজ্ঞাসা চিহ্ন আবেগসূচক চিহ্নের মাত্রা ও যাত্রা। বাবা হলো বিশ্বকে সাহসী দৃষ্টিতে দেখার এক রঙিন চশমা। বাবা হলো জীবনকে উপভোগ করার শক্তি, স্বপ্ন পূরণের বাতিঘর। বাবা হলো জটিল অঙ্কের সমাধান। বাবা হলো সফলতা অর্জনের সমীকরণ। সেই বাবা কি করে নিজ সন্তানকে হত্যা করলেন, কেন করলেন? প্রশ্ন রইল বিপক্ষ দলের বন্ধুদের কাছে। ধন্যবাদ। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ বিপক্ষ দলের চতুর্থ বক্তা মোসাম্মদ সামিয়াকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে বিপক্ষ দলের চতুর্থ বক্তা মোসাম্মদ তানজিলাকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসত্য যত রহিল পড়িয়া, সত্য যে গেল চলে, বীরের মতো মরণ কারা চরণের তলে তলে। সত্যকে জানিব, সত্যকে মানিব, বলিয়াই তর্ক করি, তর্কের খাতিরে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলিয়া ভাসাচ্ছে তারা ডুবন্ত তরি। থ্যাংক ইউ অনারেবল স্পিকার টু গিভ মি দ্য অপরচুনিটি টু সে সামথিং ইন ফর অল অফ ইউ। সংগ্রামপুর রক্তসেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক বিষয় নির্ধারিত হয়েছে শুধু সচেতনতাই নয় বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করা সম্ভব। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাদকাসক্তি আমাদের সমাজে ভয়াবহ একটি সমস্যা, সমস্যা না বলে এটি একটি সংকট বলাও শ্রেয়। আমাদের সমাজে তরুণদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা বেশি। আমাদের টাঙ্গাইলে জাতীয় সংসদ সদস্য
অবশ্য ডক্টর মতিউর রহমান বলেছেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অর্থাৎ মাদকাসক্ত ব্যক্তির একটি ভুল শুধু তার জীবন নয়, বরং তার পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মাদক তরুণ সমাজের অদম্য কর্মপরণাকে ধ্বংস করে দেয়। মাদকাসক্তি নিরসনের ধারা তৈরি করা হলে সর্বপ্রথম যে বিষয়টি উঠে আসবে তা হলো পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় সচেতনতা। পারিবারিকভাবে একজন নারী বা পুরুষের জীবন যদি সুস্থভাবে বেড়ে ওঠে, তাহলে কখনোই সে মাদকের দিকে সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সার্বিকভাবে একজন মানুষকে যদি তার পরিবার সচেতন হয়ে খুব ভালোভাবে পরিচর্যা করে এবং রাষ্ট্র যদি তাকে সুস্থভাবে বাঁচার পরিবেশ সৃষ্টি করে দেয়, তবে খুব সহজেই মাদকাসক্তির প্রতিকার করা সম্ভব। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল বললেন যে বেকারত্ব সমস্যা নাকি মাধ্যমে মাদকাসক্তি নিয়ন্ত্রণ করা সম্ভব। আমি মনে করি এতে করে মাদকাসক্তি ব্যক্তির সংখ্যা আরো বৃদ্ধি পাবে, কারণ তারা যখন কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকবে কিন্তু সচেতন না হয়ে মাসে এসে তার কাছে কিছু অর্থ আসবে, এতে করে মাদকাসক্তি ব্যক্তির কাছে মাদক দ্রব্য ক্রয় করে তা গ্রহণ করা আরো সহজলভ্য হবে। মাননীয় মডারেটর, পরিসংখ্যান বলতে দেশে মাদক সেবীর সংখ্যা প্রায় 7 মিলিয়ন এবং এর মধ্যে 15 বছর বয়সী মাদক সেবী রয়েছে 63.25%। অর্থাৎ প্রতি 17 জনের মধ্যে একজন তরুণ মাদকাসক্ত। যে বয়সে তাদের হাতে কলম থাকার কথা, ওই বয়সে কেন তাদের হাতে মাদক জাতীয় দ্রব্য থাকবে? তারা তো বেকারত্ব সমস্যায় ভুগছেন না। আশা করি উত্তর দিয়ে যাবেন। প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ সংস্থার মধ্যে বছরে শুধু ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে 40 কোটি এবং মাদক সেবীরা গড়ে প্রতিদিন প্রায় 250 কোটি টাকা নেশায় খরচ করে। বেকারত্ব যদি মাদকাসক্ত হওয়ার প্রধান কারণ হতো, তাহলে এত টাকা কে দেয়? বেকারদের তো আর টাকা নেই। মাননীয় মডারেটর, বিশ্ববিখ্যাত ফুটবলার দিয়াগো ম্যারাডোনা, যাকে আমরা ফুটবলের জাদুকর হিসাবে পরিচিত চিনি, যার একক প্রচেষ্টা 1990 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ অর্জন করেন, কিন্তু পরবর্তীতে মাদকাসক্ত হওয়ার কারণে তাকে ফিফা থেকে নিষিদ্ধ করা হয়। এরপর যখন তাকে আবার ডাকা হয়, তার শারীরিক অবস্থার এতটা অবনতি ছিল যে তাকে খেলায় আর অংশগ্রহণ করতে দেওয়া হয় না। কেন তিনি মাদকের দিকে অগ্রসর হলেন? তিনি তো বেকার ছিলেন না। প্রশ্ন রয়ে গেল প্রতিপক্ষ দলের কাছে। মাননীয় মডারেটর, কথায় আছে জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন। অর্থাৎ যখন আমি আমার জীবনকে ভালোবাসবো, তখন আমার মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। সেই সচেতনতা থেকে আমি আমার সমাজকে মাদক মুক্ত করতে পারবো। মাননীয় মডারেটর, এই ভালোবাসা ছড়িয়ে দেব আমার পরিবারের কাছে, আমার বন্ধু মহলে এবং সমাজে। তিনি বললেন যে বন্ধুদের সাথে আমার প্রতিপক্ষ দল বলেছেন তিনি বন্ধুদের সাথে মিশেছে, তাহলে বলা যায় তার পরিবার অসচেতন ছিল, তাই তারা বন্ধুদের সাথে, খারাপ বন্ধুদের সাথে মিশে এরকম হত্যাকাণ্ড কাজ করেছে। সচেতনতা থাকলে কি কখনো হত্যাকাণ্ড হয়? সচেতনতা থাকলে একজন ব্যক্তি কখনো তার সমস্যার সমাধান না খুঁজে মাদক দ্রব্য গ্রহণ করবে না। তাই বলা যায় মাদক দ্রব্য গ্রহণের প্রধান কারণ হচ্ছে অসচেতনতা। যদি একজন সচেতন ব্যক্তি একজন পাগলেও তো তার নিজের বুঝ বুঝে, আর যারা মাতাল তারা নিজের ভালো বুঝে না, তাহলে বলা যায় আমার প্রতিপক্ষ দল অসচেতন, তাই তারা মাদক দ্রব্য গ্রহণ করছে এবং এর ফলে এগিয়ে যাচ্ছে মাদকের দিকে। তাই বলা যায় আপনারা সচেতন হন এবং মাদককে না বলুন। আপনারা যদি সচেতন না হন, তাহলে দেশ মাদকের দিকে অগ্রসর হবে। তাই বলা যায় আপনাদের প্রধান কারণ অসচেতনতা। আপনারা সচেতন হয়ে মাদককে না বলে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলুন। এই বলে ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের চতুর্থ বক্তা মোসাম্মদ তানজিলাকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে পক্ষ দলের বিতার্কিক পঞ্চম বক্তা এবং দলনেতা মোসাম্মদ নাফিজাকে তার বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। একটি বাস্তব গল্প দিয়ে শুরু করি। তন্ময় এক গ্রাম্য তরুণ, প্রথম শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় সে প্রথম হয়েছে। বাবা ছিলেন এক ক্ষুদ্র কৃষক, মা ছিলেন গৃহিণী। উচ্চশিক্ষার জন্য শহরে গিয়ে সে অনার্স মাস্টার্স শেষ করলো ভালো ফল নিয়ে। সবাই বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে, কিন্তু বাস্তবতা ছিল খুবই নিষ্ঠুর। চাকরির পেছনে দৌড়াতে দৌড়াতে কেটে গেল তার 2টি বছর, তবুও চাকরি মেলে না তার। একদিন এক পুরনো বন্ধু তাকে বলল ভুলে থাকাটা শিখে নে, আর হাতে ধরিয়ে দেয় মাদকের একটি প্যাকেট। সম্মানিত মডারেটর, আপনারা ভাবুন তো এই গল্প কি শুধু তন্ময়ের না, এটি এই সমাজের হাজারো তরুণের হেরে যাওয়ার করুণ গল্প। ধন্যবাদ সংগ্রামপুর রক্তসেবা ফাউন্ডেশনকে তাদের আজকের বিতর্কের আয়োজন করার জন্য। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। বিতর্কের বিষয় সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যা সমাধানের মাধ্যমেই তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। আমার দলের বাকি সদস্য বিভিন্ন যুক্তি দিয়ে গিয়েছে বেকারত্ব নিরসনই পারে তরুণদের মাদক থেকে রক্ষা করতে। সম্মানিত মডারেটর, মাদক কখনো আকস্মিকভাবে গ্রাস করে না, এটি আসে হতাশার দরজা দিয়ে, নিঃসঙ্গতার জানালা দিয়ে, আর সেই দরজা খুলে দেয় বেকারত্ব। বিজ্ঞ প্রতিপক্ষকে প্রশ্ন করছি, একজন তরুণ
একজন তরুণ যার নির্দিষ্ট পরিমাণ সার্টিফিকেট রয়েছে কিন্তু তার পকেটে ভাড়া পর্যন্ত নেই, যাকে পরিবার বলতে থাকে তুই কি করিস, তাকে আপনি শুধু মাদক খারাপ বলে কতটা সময় আটকাতে পারবেন? আর বলুন তো, একটি শূন্য পেটকে শুধু সচেতনতামূলক পোস্টারে বোঝানো যায় কি? আশা করি উত্তর দিয়ে যাবেন প্রতিপক্ষের বন্ধুরা। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা প্রশ্ন করেছেন বেকারত্ব সমস্যা সমাধানই একমাত্র কারণ কিনা। আসলে তা নয়, সচেতনতা তখনই কার্যকর হয় যখন মানুষ ফুটবল খেলোয়াড় ছিল। মাননীয় মডারেটর, আমরা জানি মানুষ মূলত মাদক গ্রহণ করে যখন কেউ মানসিক হতাশায় থাকে অথবা নিঃসঙ্গতায় ভুগে। আমার দলের সদস্য বলে গিয়েছে মাদক গ্রহণ শুরু হওয়ার পর মাদক গ্রহণ শুরু করে কৌতূহলতার মধ্য দিয়েও, শুধু যে বেকারত্ব এটা আমরা বলিনি। মাননীয় মডারেটর, মাদক গ্রহণের ফলে ব্রেন থেকে ডোপামিন, অক্সিটোসিন ও সেরোটোনিন নামে হয়, যার ফলে তাদের মানসিকতা ক্রমান্বয়ে পরিবর্তিত হতে থাকে। ফলে তারা বিভিন্ন সচেতনতামূলক পোস্টার, কর্মসূচি, সেমিনার ইত্যাদি দ্বারাও মোটেও সচেতন হয় না। সম্মানিত মডারেটর, যখন একজন তরুণ সকালে ঘুম থেকে উঠে জানে না সে কি করবে, কোথায় যাবে কিংবা কিভাবে তার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে, তখন সেই শূন্যতা পূরণ করে মানসিক হতাশা, অবসাদ এবং এক সময় সে বেছে নেয় মাদক। সম্মানিত মডারেটর, কাজ একজন তরুণকে শুধু অর্থ দেয় না, দেয় দায়িত্ব, ভবিষ্যতের স্বপ্ন, আর সেই দায়িত্ব আর ভবিষ্যতের স্বপ্নই তাকে মাদক থেকে দূরে রাখে। সম্মানিত প্রতিপক্ষ, আপনারা বলবেন সচেতনতা জরুরি। হ্যাঁ, আমিও বলি সচেতনতার দরকার আছে, কিন্তু বলুন তো, যদি সচেতনতা এতই কাজ করতো তাহলে এত সচেতনতার মধ্যেও কেন তরুণদের মধ্যে মাদকের হার বাড়ছে? আরেকটি প্রশ্ন, মাদক তো লক্ষণ মাত্র, মূল রোগ কি নয় বেকারত্ব? উপসর্গে চিকিৎসা করি কি আর রোগ সারে? মাননীয় মডারেটর, আমরা সচেতনতা চালাই, পোস্টার টাঙাই, এটি একটি ভালো উদ্যোগ, নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ, এতে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, মাঝে মাঝেই তো আমরা শুনি অমুক কলেজ ছাত্র ওভারডোজে মারা গেছে। এই মৃত্যুদায় আমরা কাকে দেব? শুধু সেই ছেলেটিকেই, নাকি এক্ষেত্রে আমরা সবাই দেই? আশা করি প্রতিপক্ষ বলবেন না যে কলেজ জীবন পর্যন্ত সে কোনো সচেতনতার ছোঁয়া পায়নি। সম্মানিত মডারেটর, বিশ্বব্যাপী গবেষণায় অনেক কিছুই জানা গিয়েছে যা আমার দলের সদস্য বলে গিয়েছেন। পরিশেষে বলি, চেতনার বাতি জ্বলে না শুধু কথায়, জ্বলে জীবনের সত্যিকার আশ্বাসে, যা আসে কাজ, দায়িত্ব এবং আত্মবিশ্বাসের দ্বারা। তাই এটি স্পষ্ট যে শুধু সচেতনতা নয়, বরং বেকারত্ব সমস্যাও এর পেছনে অনেক ভূমিকা রাখে। সবশেষে ধন্যবাদ জানাই সবাইকে। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং সম্মানিত শ্রোতামণ্ডলী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা মোসাম্মদ নাফিসা আক্তারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবে বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ রিমা আক্তার। রিমা আক্তারকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। ভাতে করে জাত নষ্ট, প্রেমে নষ্ট কুল, মাদক করে জীবন নষ্ট, ছিঁড়ে সুখের মূল। মূল ছাড়া গাছ বাঁচানো, বুঝতে সেটা হবে, সুখের পাখি ধরবে যদি মাদক ছাড়ো তবে। জীবনটা নয় ক্ষণকালের, সময় সেথায় ঢের, বাঁচতে হলে বাঁচার মতো চাই না নেশার জের। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের মূল বিষয় হচ্ছে শুধু সচেতনতাই নয়, বরং বেকারত্ব সমস্যা নিরসনের মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বিরত রাখতে পারে। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল মাদকের সচেতনতা নিয়ে কথা বলছি। প্রেজেন্ট বিফোর মি টুডে আর রেসপেক্টেড গেস্ট, দ্য রেসপেক্টেড অডিয়েন্স, জাজ অ্যান্ড মাই ফেলো ডিবেটার্স, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার মনে হয় মাদক মুক্ত সমাজ গড়তে পরিবারই মুখ্য ভূমিকা পালন করে, কেননা যে কোনো কাজে মূল্যায়ন করা হয় ভালো কিংবা মন্দ ধারা। ঠিক তেমনই নেশারও ভালো মন্দ দিক রয়েছে। কিছু নেশা মানুষকে উপরের দিকে ওঠায়, আর কিছু নেশা মানুষকে তলানিতে মিশিয়ে দেয়। এর মধ্যে ভালো নেশাগুলো হচ্ছে বই পড়া, গল্পগুচ্ছ ইত্যাদি, আর খারাপ নেশা হচ্ছে নানা ধরনের মন্দ সেবন, সঙ্গ সেবন ইত্যাদি। এক কথায় বলতে গেলে যে নেশা দেহ এবং মনকে আসক্ত করে তাই মাদকাসক্ত। আমার বিপক্ষ দলকে বলছি, নো ওয়ান ক্যান মেক ইউ ফিল ইফ ইউর উইদাউট ইউর কন্টেন্টস। তোমার সম্মতি ছাড়া কেউ তোমাকে
হীন করতে পারে না। সো ইউ হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দিস। মাননীয় স্পিকার, বর্তমান সময়ে আধুনিক জীবনে মাদক যেন বিষাক্ত ছায়ার মতো আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। আমাদের সমাজের দানবের মতো বাস করে মাদকাসক্তি। মাদকাসক্তি একটি রোগ, আরো স্পষ্ট করে বলতে গেলে মাদকাসক্তি একটি মানসিক বা মস্তিষ্কের রোগ। মাদকাসক্তিতে গ্যাটুই হাইপোথিস নামে একটা কথা আছে, অর্থাৎ মাদকের শুরু হয় বিড়ি সিগারেট দ্বারা, কিন্তু ধীরে ধীরে সেটি ইয়াবা, হিরোইন, প্যাথোডিন, নিকোটিন তাদের নিত্যদিনের সঙ্গী হয়। আর এসব হয় অসচেতনতার কারণে। পরিবার সচেতন হলে মাদকের ব্যবহার কমে যাবে বলে আমি মনে করি। আর মাদকের ব্যবহার কমলে মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদকাসক্তি কমে যাবে। মাননীয় স্পিকার, শিশু কিশোরদের আবেগ অনিয়ন্ত্রিত এই বয়সটিতে বন্ধুদের প্রভাব অনেক বেশি থাকে, আর অনেক নিচ্ছ কৌতূহল এবং নতুন অভিজ্ঞতার জন্য নেশা করে, আবার অনেকে ব্যক্তিগত সামাজিক হতাশা থেকে শুরু করে। অনারেবল স্পিকার, আই পার্সোনালিটি থিঙ্ক সো একটি পরিবার, একটি সমাজ এবং একটি রাষ্ট্র মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে মাদকাসক্তির বিষাক্ত ছোবলে। তাই দেরি না করে দ্রুত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানগুলোকে সামাজিক মাধ্যমগুলোতে বিশেষ সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া। মাননীয় স্পিকার, ডাক্তার শামীম আফরিন বলেছেন, যখন কেউ মাদকের পথে যায় তখন পরিবার থেকে তাকে উপেক্ষা না করে তাকে সহযোগিতা করে মাদকাসক্তি নিরাময়ে কেন্দ্রের শরণাপন্ন হতে হবে। আমার প্রতিপক্ষ দল বলছে বেকারত্বই নাকি মাদকের সমস্যার সবচেয়ে বড় মূল উৎস। বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র শিল্পী নায়ক জাফর ইকবাল মাদকের ভয়াল থাবায় তার দুটো কিডনি নষ্ট হয়ে যায়, তারপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুধু সচেতনতার অভাব এবং মাদকের ভয়াবহতার কারণে আমরা আমাদের মাঝখান থেকে এই বিখ্যাত অভিনেতাকে হারিয়েছি। তিনি তো বেকার ছিল না, তাহলে কেন তিনি মাদকের দিকে ধাবিত হলেন? প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের কাছে। মাননীয় স্পিকার, মাদকাসক্তির বিরুদ্ধে সবচেয়ে প্রয়োজন পরিবারের সচেতনতা। নেশা নয়, স্বাস্থ্যই হোক জীবনের নতুন প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়ে আজ বাংলাদেশে সারা বিশ্বে পালিত হচ্ছে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। বিশ্ব সংস্থার মতে একজন ব্যক্তিগত মাদকাসক্তি হিসেবে চিহ্নিত করার জন্য কেবিন সংগ্রহ করতে হবে। আমি আমার প্রতিপক্ষ দলের থেকে জানতে চাই, বাংলাদেশে মাদকের বিরুদ্ধে কি যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে? প্রশ্ন রয়ে গেল আমার বিপক্ষ দলের কাছে, আশা করি যথাযথ উত্তর পাবো। মাদক প্রতিরোধ সামাজিক সচেতনতার ভূমিকা অবশ্যই বেশি। সুস্থ জাতি প্রতিষ্ঠান মাদক প্রতিরোধ ও পরিবারের সচেতনতা বেশি জরুরি। সবার আগে মানুষ, তাই সচেতনতা মুক্তি। মাদক মুক্ত সমাজ চাইলে অবশ্যই সচেতন হতে হবে। আসুন আমরা সকলে মিলে সচেতন হই, সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি। উইথ দিস আই কনক্লুড মাই স্পিচ। থ্যাংক ইউ মাননীয় স্পিকার ফর গিভ মি ইউর ভ্যালুয়েবল টাইম। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা মুসাম্মদ রিমাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা মোসাম্মদ নাফিজ আক্তার তার যুক্তি খণ্ডনের জন্য বক্তব্য প্রদান করবেন। বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রতিপক্ষ দলের প্রধান বক্তা বলে গেলেন, অর্থাৎ প্রশ্ন করে গেলেন যে আমরা নাকি বলেছি শুধুমাত্র বেকারত্ব নিরসনের মাধ্যমে মাদক থেকে তরুণ সমাজকে রক্ষা করা যেতে পারে। এই বিষয়টি আমার দলের কোনো সদস্য তথা আমি নিজেও বলিনি। আমরা বলেছি সচেতনতা তখনই কার্যকর হয় যখন একজন মানুষ তার জীবনের প্রতি দায়বদ্ধ থাকে, আর সেই দায়বদ্ধতা আসে যখন সে তার ভবিষ্যতের স্বপ্ন দেখবে তথা নিজের কর্মসংস্থান সঠিকভাবে বেছে নিতে পারবে, অথবা সে যখন একটি ভবিষ্যতের স্বপ্নের জন্য একটি নির্দিষ্ট গন্তব্যে হাঁটবে। সম্মানিত মডারেটর, তার এই প্রশ্নের আমি কোনো যৌক্তিকতা খুঁজে পাই না। আবার সে একটি প্রশ্ন করেছে, মাননীয় মডারেটর, ওই প্রতিপক্ষের প্রধান বক্তা প্রশ্ন করেছেন যে বেকার না থাকা সত্ত্বেও কেন এই দেশের একজন নায়িকা যাই হোক কেন বেকারত্ব না থাকা সত্ত্বেও মাদক গ্রহণ করেছে। আমরা এটা আরও একবার বলে গেছি এবং ওনার দলের কোনো এক সদস্য এই সেম প্রশ্ন করে গিয়েছিল। এই প্রশ্নটির উত্তর হচ্ছে, একজন মানুষ তখনই মাদক গ্রহণ করে যখন সে নিঃসঙ্গতায় ভোগে খুব খারাপভাবে। একজন কর্মসংস্থানহীন মানুষ সমাজে খুব বাজেভাবে হেয় হয়, তাকে খুব কম মূল্যায়ন করা হয়, তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয় এবং তাকে নিঃসঙ্গতায় ফেলা হয়। আমার দলের সদস্য বলে গিয়েছে মাদক গ্রহণ শুরু হয় কৌতূহলতাবশত এবং তার ব্রেন থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয় সেগুলো আমরা আগেও বলে গিয়েছি, যার ফলে সে পারে না তার সঠিক বুদ্ধগম্বরটাকে কাজে লাগাতে। মাননীয় মডারেটর, যদি সচেতনতা এতই কার্যকর হয় তাহলে আমাদের দেশের যে তরুণেরা শিক্ষিত, সচেতন এবং সমাজে সক্রিয়, তারাও যদি বেকার থাকে তাহলে মানসিক চাপে পড়ে তারা কিভাবে মাদকের আশ্রয় নেয়? প্রশ্ন রেখে যাচ্ছি আমার প্রতিপক্ষ দলের প্রধান বক্তাকে।
আবার বেকারত্বের কারণে যে হতাশা অবসাদ সৃষ্টি হয় সেটি কি শুধু সচেতনতায় দূর করা সম্ভব? আশা করি এর যৌক্তিক উত্তর দিয়ে যাবে আমার প্রতিপক্ষ দলের প্রধান বক্তা। যদি সচেতনতা এতই কার্যকর হতো তাহলে স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম থাকা সত্ত্বেও কেন মাদকের প্রবণতা বাড়ছে? প্রশ্নের উত্তর দিয়ে যাবে আমার প্রতিপক্ষ দলের প্রধান বক্তা। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ নাফিস আক্তারকে তার যুক্তি খণ্ডনমূলক বক্তব্য রাখার জন্য। পক্ষ দলের এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা তার যুক্তি খণ্ডনের জন্য বক্তব্য নিয়ে আসবেন মোসাম্মদ রিমা আক্তার। Thank you, Honorable Speaker, for giving me the opportunity to speak again. বেকার নয়, কর্মরত অনেক তরুণ ও মাদকাসক্ত। আমাদের সমাজে বহু উদাহরণ রয়েছে যেখানে চাকরিজীবী এমনকি আর্থিকভাবে সচ্ছল তরুণরাও মাদকের ছবলে পড়ছে। এর অর্থ হচ্ছে মাদকাসক্তির কারণ শুধু বেকারত্ব নয়, এবং এটি একটি মানসিক, সামাজিক ও পারিবারিক সমস্যার সমষ্টি। চাকরি থাকার মানেই নিরাপদ নয়। একজন মানুষ যদি মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন না হয়, তার নৈতিক মূল্যবোধ দুর্বল হয়, তাহলে সে চাকরি থাকা সত্ত্বেও মাদকের দিকে ঝুঁকতে পারে। বরং সচেতনতা একজন মানুষকে শেখায় বিপদ চিনতেও তা থেকে নিজেকে রক্ষা করতে। সচেতনতা হলো প্রতিরোধের প্রথম ধাপ। অনেক তরুণ মাদক নেয় কৌতূহলে, বন্ধুদের প্ররোচনা কিংবা মানসিক চাপ থেকে। এসব কারণ দূর করতে চাকরি নয়, বরং প্রয়োজন মানসিক সহায়তা, ইতিবাচক পরিবেশ এবং সমাজের সচেতনতা। মাননীয় মডারেটর, বেকারত্ব দূর করা কঠিন, কিন্তু সচেতনতা গড়ে তোলা সম্ভব ও কার্যকর। প্রতিটি তরুণকে চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু তাদের মধ্যে সচেতনতা তৈরি করে মাদক থেকে বিরত রাখা সম্ভব। তাই বলা যায়, মাননীয় মডারেটর, শুধুমাত্র বেকারত্ব সমস্যার সমাধান দিয়ে তরুণদের রক্ষা করা যাবে না, যদি না তাদের মধ্যে সচেতনতা এবং নৈতিকতা থাকে। তাই প্রতিপক্ষকে বলি, চলুন আপনারাও আসেন আমাদের সাথে, সচেতনতার পক্ষে একমত পোষণ করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা মোসাম্মদ রিমাকে তার বক্তব্য রাখার জন্য। মোসাম্মদ রিমার বক্তব্যের মধ্যে আজকে আমাদের বক্তব্যের পালা শেষ।